হ্যালো ভিউয়ার্স, অচিত উদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC9 পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1757, অর্থাৎ মুঘল যুগ থেকে মুঘল যুগের শেষ পলাশির যুদ্ধের আগ পর্যন্ত, এই পেপারটির যে সাজেশন 2024, এই সাজেশনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এছাড়া এখানে যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি সাজেশনের, তার প্রতিটি প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে। অর্থাৎ সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তরটি। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও পরবর্তীতে একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো দেখো, তোমাদের 3 ধরনের প্রশ্ন হয়। প্রশ্ন 5 অর্থাৎ টিকা প্রশ্ন, তারপরে 8 নম্বরের মধ্যমানের প্রশ্ন এবং 12 নম্বরের বড় প্রশ্ন থাকে। তো প্রথমে আমরা 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, এখানে মাত্র আমি 7টি প্রশ্ন এখানে রেখেছি, মাত্র 7টি প্রশ্ন। এই 7টি প্রশ্নের মধ্যে আশা করি তোমরা টিকা প্রশ্নগুলি সব কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো এখানে দেখে নাও, আমি একবার বলে দিচ্ছি। খালসা, জাগির ও পাইবাকি শব্দের অর্থ ব্যাখ্যা করো। পরেরটি নূরজাহান চক্র সম্পর্কে টিকা লেখো। পরেরটি পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য লেখো। পরেরটি আকবরের ধর্মীয় নীতিতে সুলি কুলের ভূমিকা। পরেরটি রাজস্ব বন্দোবস্তের ক্ষেত্রে জাপ্তি প্রথা কিভাবে নসক প্রথা থেকে পৃথক ছিল। পরেরটি সিংহাসনে আরোহণ করার পর হুমায়ুনকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। পরেরটি চৌথ স্বরদেশমুখী সরঞ্জামী শব্দগুলির অর্থ ব্যাখ্যা করো। তো এখানে এই 7টি টিকার মধ্যে আমি প্রায় 4টি টিকা কিন্তু ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, যেমন জাপ্তি প্রথা, সুলিকুল, প্রথম পানিপথের যুদ্ধ, নূরজাহান চক্র। এই প্রশ্নগুলির উত্তর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে পেয়ে যাবে। প্রশ্নমান 8 অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের জন্য তোমরা এখানে মাত্র আমি 8টি প্রশ্ন রেখেছি। এখানে 8টি প্রশ্ন দেখো, এর ভিতর থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। মুঘল আমলে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির প্রকৃতি, অর্থাৎ মুঘল যুগের বৈদেশিক বাণিজ্য। পরেরটি প্রথম বাজিরাও প্রবর্তিত হিন্দু পাদপাতশাহী নীতির উপর মন্তব্য করো। হিন্দু পাদপাতশাহী নীতির উপরে আলোচনা করতে হবে। পরেরটি অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে মুঘল দরবারি রাজনীতির চরিত্র বিশ্লেষণ করো। মূল প্রশ্ন, মুঘল দরবারি রাজনীতির চরিত্র। পরেরটি মুঘল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি পেশোয়া বালাজি বিশ্বনাথের মূল্যায়ন করো। পরেরটি ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো। পরেরটি আকবরের রাজপুত নীতির মূল্যায়ন করো। দেখো, এখানে দেওয়া আছে আকবরের রাজপুত নীতির মূল্যায়ন করো। পরেরটি ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। তো এখান থেকে তোমরা 8 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এর ভিতরে যেসব প্রশ্নের উত্তরগুলি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, আমি বলে দিচ্ছি, দেখে নাও। শেষ প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, এবং তার আগেরটি আকবরের রাজপুত নীতি, তার আগেরটি আবুল ফজল, এবং এখানে 2টি প্রশ্নের উপরে যেটি রয়েছে মুঘল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলির কিন্তু ইতিমধ্যে আমি ভিডিও ক্লাস দিয়ে দিয়েছি উত্তর সহ। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে এর আকবরের রাজপুত নীতি কি, এর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা সহ আমি উত্তরগুলি কিন্তু আপলোড করেছি। তাই এখানে 8টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে। দাক্ষিণাত্য নীতি, রাজপুত নীতি, আবুল ফজল, মুঘল স্থাপত্য। প্রশ্নমান 12 অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন যে তোমাদের করতে হবে পরীক্ষা ইম্পর্টেন্ট যেসব প্রশ্নগুলো রয়েছে 12 নম্বরের জন্য, সেগুলো এখানে দেখে নাও। এখানে আমি প্রায় 10টি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। 10টি প্রশ্ন একবার দেখো, এগুলো টপ 10 ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1526 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে মুঘল আফগান দ্বন্দ্ব আলোচনা করো। পরেরটি শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান তুমি কিভাবে বিশ্লেষণ করবে। পরেরটি সপ্তদশ শতকে ভারত মহাসাগরীয় বাণিজ্য, ভারতীয় বণিকদের কি ভূমিকা ছিল। পরেরটি বাবরের আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। পরেরটি মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। পরেরটি তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত যে অষ্টাদশ শতাব্দী ছিল ভারতের ইতিহাসে অন্ধকারাচ্ছন্নের যুগ। পরেরটি মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট আলোচনা করো। পরেরটি উত্তর ভারতে মারাঠা শক্তির উত্থানে প্রথম বাজিরাওয়ের অবদান লেখো। এবং পরেরটা দেখো, শের শাহের প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশাসনিক ক্ষেত্রে ওনাকে কি আকবরের পূর্বসূরি বলা যায়। শেষ প্রশ্ন, আকবরের মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব মনসবদারি ব্যবস্থার ক্ষেত্রে কি কি পরিবর্তন এনেছিলেন। তো এই 10টি প্রশ্নের মধ্যে আশা করি তোমরা 12 নম্বরের প্রশ্ন 2টি কমন পেয়ে যাবে। এখন এখানে কোন কোন প্রশ্নের উত্তর আমার চ্যানেলে তোমরা পাবে ইতিমধ্যে আমি আপলোড করেছি, একবার বলে দিচ্ছি, তোমরা এখানে দেখে নাও। শের শাহের প্রশাসনিক ব্যবস্থা, মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট, অষ্টাদশ শতক কি অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল,
এবং ভারত মহাসাগরীয় বাণিজ্য, অর্থাৎ এই 4-5টি প্রশ্নের এবং শিবাজি, তার উপরে রয়েছে দেখো শিবাজি, এই শিবাজির প্রশ্নও কিন্তু আমি আপলোড করে দিয়েছি। তো এই 5টি প্রশ্ন, 10টির ভিতরে 5টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া তোমাদের CC8 পেপারটিরও তার যে সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, সেটিও আমি ইতিমধ্যে আপলোড করেছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং CC8-এর বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, সেখানে তোমরা CC8-এর লাস্ট মিনিট সাজেশনটা দেখলেই বুঝতে পারবে, তার ডেসক্রিপশন বক্সে সমস্ত উত্তরের লিঙ্ক দেওয়া আছে। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের এর পরে যে CC10 পেপারটি রয়েছে তারও সাজেশন আমি 1-2 দিনের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া তোমাদের পরবর্তী যে সেমিস্টার আসে সেই সেমিস্টারে প্রথম থেকেই সাজেশন ধরে প্রতিটি প্রশ্নের উত্তর আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা